আচ্ছা, আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তোমরা এটা সম্পর্কে জেনেছো, ক্লাস ভূগোলে তোমরা হয়তো অনেকবারই পড়েছো যে মুক্তিবেগ একটা আছে, সেটা হচ্ছে যে 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে যদি কোনো বস্তুকে পৃথিবী থেকে ছোড়া যায় তাহলে সেটা পৃথিবীর আকর্ষণী ক্ষেত্রের বাইরে চলে যায়। এবং সেটা কেন যায় আমাকে সেটা এখানে জানতে হবে। আমাদের সেই অঙ্কটাই রয়েছে। প্রথমত আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে যেটা পৃথিবী এঁকেছি এখানে। এই পৃথিবীর তোমরা জানো যে একটা গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়াল বা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড সে ক্রিয়েট করবে, এবং সেই ফিল্ডের মধ্যে যারা আসবে তারা তার দ্বারা প্রভাবিত হবে, এটা পরিষ্কার কথা। তাহলে আমার কেন্দ্র থেকে মোটামুটি আমি এক্স দূরত্বে একটা এম ভরের বস্তুকে রেখেছি। এবার আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এই যে গ্র্যাভিটেশনাল যে ফিল্ড রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র, সেই ক্ষেত্রের বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে আমার উদ্দেশ্য, আমার সেই ক্ষেত্রে বাইরে নিয়ে যাওয়া। তাহলে সেই ক্ষেত্রের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, আমাকে সেই পরিমাণ এনার্জি সাপ্লাই করে আমাকে তাকে পাঠাতে হবে যে কিনা ওই পৃথিবীর ওই আকর্ষণ বলটাকে অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা সে রাখে। তাহলে সেই এনার্জি আমাকে তাকে সাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন আমি সেই এনার্জিটা সাপ্লাই করি কিভাবে? না, বেগ দিয়ে। আমি ছুঁড়ে দিই তাকে, একটা নির্দিষ্ট বেগে তাকে আমি ছুঁড়ে দিলাম, অর্থাৎ গতিশক্তি দিলাম। সোজা কথায় হচ্ছে বেগ দিলাম মানে গতিশক্তি দিলাম। এমন গতিশক্তি আমি তাকে দিতে হবে যা কিনা সে যেন ছাড়িয়ে চলে যায়। এখন তাহলে ওই রিকোয়ার্ড এনার্জি যেটা, সেটা কত, যে ওকে ছাড়াতে গেলে আমাকে কত এনার্জি, সেটা আগে বার করতে হবে। তারপর আমি সেটাকে গতিশক্তির সঙ্গে সমান করব, তাহলে আমি পেয়ে যাব কত বেগ লাগছে আমার। তাহলে এম ভরের একটা বস্তুকে আমি বাইরে পাঠাতে চাইছি, পৃথিবীর আকর্ষণী ক্ষেত্রের বাইরে পাঠাতে চাইছি। তাহলে এম ভরের বস্তুকে যদি এই গ্র্যাভিটেশনাল ফিল্ড এর বিরুদ্ধে যদি কাজ করতে হয়, তাহলে সেই কার্যটা কত দেখি সেটা, ঠিক আছে? আচ্ছা, কী কাজ করব? না, আমার এক্স দূরত্বে রয়েছে বস্তুটা, তাহলে এক্স দূরত্বে ওর যে আকর্ষণ বল সেইটা আগে বার করি। পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে, অর্থাৎ পি বিন্দু এক্স দূরত্ব, ভূপৃষ্ঠকে ছাড়িয়ে গিয়ে, অবশ্যই বলতে যে ভূপৃষ্ঠকে ছাড়িয়ে, কিন্তু দেখো হ্যাঁ, এটা ভূপৃষ্ঠ, এটা ছাড়িয়ে গিয়ে, তাহলে এক্স দূরত্বে আকর্ষণ বলটা কত? F=gmm/x²। সিম্পল, তোমাদের মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি। এখন এই বলের বিরুদ্ধে আমাকে যদি কার্য করতে হয়, ডিএক্স পরিমাণ সরাতে হয়। হ্যাঁ, তো আবার তোমাকে বলেছি যে ইন্টিগ্রেশন কিন্তু এখানেও লাগবে। ইন্টিগ্রেশন তোমরা, আমি শুনেছি যে তোমরা একটু শিখেছো ইন্টিগ্রেশনটা, যেটুকু বেসিক জিনিসগুলো সেগুলো শিখেছো তোমরা। তো তাহলে ডিএক্স পরিমাণ আমার স্মরণ, তাহলে বল ইন্টু স্মরণ, এটাই আমার তাহলে কৃতকার্য, ঠিক আছে? এই কৃতকার্য আমাকে করতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু কৃতকার্য করলে তো হবে না, আমার ডিএক্স পরিমাণ সরালে হবে না। আমাকে কী করতে হবে? না, ভূপৃষ্ঠ থেকে এইটার উপর ইন্টিগ্রেশন চাপাতে হবে। ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে? না, R to ∞। আর কি? আর মানে হচ্ছে ভূপৃষ্ঠ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এই আর, এখান থেকে আমি ছুটছি, আমাকে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে হবে, অর্থাৎ ইনফিনিটি অবধি আমাকে লিমিট তাহলে রাখতে হবে, যাতে করে ইনফিনিটিতে যেন সে চলে যায়। আকর্ষণী ক্ষেত্রে বাইরে চলে গেল মানেই কিন্তু সে তাকে আর থামানো যাবে না, ঠিক আছে? তাহলে R to ∞। এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করছি, তাহলে এগুলো সব কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো। তাহলে 1/x² ইন্টিগ্রেশন আমরা জানি -1/x, তাহলে এসছে -1/x। R to ∞, লিমিট বসিয়ে দিলাম, এটা ইনফিনিটি 1/∞ করলে 0 হয়ে যাবে, আরটা বসালে gmm/r। তাহলে এইটা হচ্ছে আমার কৃতকার্য, ঠিক আছে? এই পরিমাণ কৃতকার্য করলে আমি তাকে অসীম দূরত্বে পাঠিয়ে দিতে পারবো, বা সোজা কথাই হচ্ছে যে পৃথিবীর আকর্ষণী ক্ষেত্রে বাইরে পাঠিয়ে দিতে পারবো। আমি আগেই বলেছি যে অসীম দূরত্ব বলতে কিন্তু অসীম নয়, অসীম দূরত্ব বলতে হচ্ছে যে তার আকর্ষণী ক্ষেত্রের যেটা বাইরে সেটাই হচ্ছে অসীম দূরত্ব, ঠিক আছে? এই কোনো ফিল্ড বা কোনো পোটেন্সিয়ালের ক্ষেত্রে। এবার তাহলে আমি যদি ধরি মুক্তি বেগটা হচ্ছে ভিই, তাহলে ½ mv², এই যদি বেগটা দিই, এই গতিশক্তি দিই, সেটাকে এটার সঙ্গে সমান করব, এই শক্তির সঙ্গে, ঠিক আছে? আমাকে ওই শক্তি দিতে হবে ½ mv², আমাকে তাহলে ½ mv²কে এর সঙ্গে ইকুয়াল করে দিতে হবে, তাহলে সে তার মধ্যে ওই পোটেন্সিয়াল থাকবে যে কিনা ওই আকর্ষণ ক্ষেত্রে বাইরে চলে যাবে। সো সিম্পলি দুটোকে সমান করলাম, v² মান বার করলাম, m কেটে গেল। সো v² √gm/r²। এখন দেখো, তোমরা অলরেডি আগের দিনই জেনেছো যে gr = gm/r, এটা তোমরা খুব ভালো করে জানো। কিন্তু এই দুটোকে, এই gmm/r², এটাকে যদি mgর সঙ্গে যদি সমান করি, তাহলে কেটে গিয়ে এই জিনিসটা আসে, ঠিক আছে? আগের দিনই তোমরা করেছো। তো সেখান থেকে আমি এখানে g এর টার্মে লিখবো, ক্যাপিটাল জিটা আমার মহাকর্ষীয় ধ্রুবক, আমার জানার দরকার নেই।
পৃথিবীর ভর আমার জানা আছে, আমি স্মল জি এর টার্মে নিয়ে আসবো। তো স্মল জি এর টার্মে আনার জন্য আমি এটাকে ক্যাপিটাল জিএম বাই আরকে স্মল জি আর দিয়ে রিপ্লেস করে আমি এই জিনিসটা পেয়েছি, অর্থাৎ ভিই ইকুয়াল টু রুট ওভার অফ 2GR। এবার এখানে যদি আমি মানগুলো বসাই, 6400 কিলোমিটার হচ্ছে পৃথিবীর রেডিয়াস, গড় রেডিয়াস ধরে নেওয়া হয়, এবং অভিকর্ষ ত্বরণের মান যদি বসাই তাহলে আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগ যদি আমি দিতে পারি তাহলে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এখন দেখো এটাকেই মুক্তিবেগ বলছে। এই মুক্তিবেগের ফলে কি কি হয় না, প্রথমত হচ্ছে যে আমি আমি এখান থেকে বেশ কয়েকটা তথ্য পাচ্ছি। এক নম্বর হচ্ছে যে মুক্তিবেগটা কিন্তু পৃথিবীর ভরের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ সে কত বড় বা ছোট সেটার উপর ডিপেন্ড করে না, কিন্তু অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভরের ওপর কিন্তু নির্ভর করছে না। এবং আরও বড় কথা হচ্ছে যে আমি যে বস্তুটাকে পাঠাচ্ছি সে বস্তুটার ভরের ওপরও নির্ভর করে না, যে কোন বস্তুকে আমি ছুটছি বা তাকে বার করতে সেটার উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে, এখানে আরও কিছু প্রশ্ন উঠে আসে, সেগুলো হচ্ছে যে বিভিন্ন গ্যাসগুলো যেগুলো রয়েছে আমাদের, হাইড্রোজেন বলো নাইট্রোজেন বলো, এদের যে গ্যাস, এই যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোর আমরা জানি যে গ্যাসের ভেলোসিটি মাপতে গেলে আমরা একটা অ্যাভারেজ ভেলোসিটি নিই, আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলি, যেটাকে আরএমএস ভ্যালু বলি। তো সেই আরএমএস ভ্যালুটাকে আমরা সচরাচর মাপি, কারণ গ্যাসের আমরা জানি যে এক একটা অণুর এক এক রকম বেগ। তাহলে যে সমস্ত গ্যাসের এই আরএমএস ভেলোসিটি মোটামুটি তোমার এই মুক্তিবেগকে ছাড়িয়ে যায়, তারা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু থাকতে পারে না। ঠিক আছে, আবার এমন হতে পারে হয়তো আরএমএস ভ্যালুটা হয়তো মুক্তিবেগের থেকে হয়তো কম, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেই গ্যাসেরই অন্যান্য কিছু কিছু অণুর বেগ হয়তো মুক্তিবেগের থেকে বেশি, তা সেক্ষেত্রে তারা বেরিয়ে চলে যাবে। তাদের ভর কতটা আমার জানার দরকার নেই, কারণ ভরের ওপর মুক্তিবেগ নির্ভরশীল নয়। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু জিনিসটা হয়ে থাকে। যেমন ধরো পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল রয়েছে, সেখানে যে বায়ুতে যেসব গ্যাসগুলো রয়েছে তাদের বেগগুলো অবশ্যই মুক্তিবেগের থেকে কম, তাই জন্য তারা আছে। অক্সিজেন আছে, অক্সিজেনের বেগ যদি বেশি হতো তাহলে অক্সিজেন থাকতো না, কিন্তু এখানে নাইট্রোজেন যদি বেশি হতো নাইট্রোজেন থাকতো না। ঠিক আছে, আবার চাঁদের চারপাশে যদি চাঁদের ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে চাঁদের জিটা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জি পাল্টে যাবে চাঁদের ক্ষেত্রে গেলে, সেখানে আবার অন্যান্য গ্যাসগুলো, সেই সব গ্যাসগুলো কিন্তু থাকে না, একেবারেই প্রায় বায়ুমণ্ডল থাকে না বললেই চলে, কারণ বেশিরভাগ গ্যাসেরই কিন্তু মানে চাঁদের যে মুক্তিবেগের যে মান বা এসকেপ ভেলোসিটির যে ভ্যালু, সেটা কিন্তু ম্যাক্সিমাম গ্যাসের থেকেই হয়তো তোমার কম, যার ফলে কী হয়, সব গ্যাসই ওই চাঁদের মহাকর্ষ আকর্ষণ বল ছাড়িয়ে বেরিয়ে চলে যায়, কোনো গ্যাসই থাকে না, তাই বায়ুমণ্ডল নেই চাঁদে। আবার তুমি যদি ধরো বৃহস্পতি, শনি, এই সমস্ত বড় বড় যে গ্রহগুলো আমাদের কাছে রয়েছে, নেপচুন বা সেই ইউরেনাস বা এইসব বড় বড় গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু আবার অন্য জিনিসটা হয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনেক এমন এমন গ্যাস আছে যেগুলো তোমার হাইড্রোজেন বলো, হিলিয়াম বলো, সেই সব গ্যাসগুলো কিন্তু আমাদের পৃথিবীতে থাকতে পারে না, পৃথিবীর মুক্তিবেগকে ছাড়িয়ে যায় বলে তাদের বেগ, ওরা কিন্তু আবার ওই সব জায়গায় কিন্তু অস্তিত্ব পাওয়া যায় ওই গ্যাসগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে তার কারণ। আমার এবার নেক্সট টপিক হচ্ছে যে তোমার আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটগুলো হয় আমাদের, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ যেটাকে আমরা বলি, তো সেই স্যাটেলাইটের নিয়ে এবার আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট স্যাটেলাইটটা। তো আমি দেখো এখানে একটা, তোমরা খুব ভালো করে জানো যে স্যাটেলাইটগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এমনিতে আমাদের কাছে উপগ্রহ আমাদের পৃথিবীর একটাই, সেটা হচ্ছে চাঁদ, তোমরা জানো, কিন্তু আমাদের পৃথিবীতে আরও অনেক কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয় যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে, মাঝে মাঝে সেগুলো আকাশে দেখতেও পাওয়া যায় খুব ছোট অবস্থায়, এবং তারা চলছে দেখতে পাওয়া যায়। তো এই যদি আমাদের পৃথিবী ধরি, এই আর ক্যাপিটাল আর রেডিয়াসের পৃথিবী, সেই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এম ভরের একটা কৃত্রিম উপগ্রহ সাপোজ ঘুরছে এরকম একটা কক্ষপথে। ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সে, তোমরা দেখতে পাচ্ছ, এবং তার স্পর্শক বরাবর ভেলোসিটি ভি, অর্থাৎ তার মানে তার রৈখিক বেগটাকে আমি ভি ধরেছি, কৌণিক বেগ অবশ্যই ওমেগা হবে, সেটা হিসাব করা যাবে ওখান থেকে, কৌণিক বেগটা আমার দরকার নেই, ভি নিয়েই কাজ করছি আমি। তাহলে আমার এই কৃত্রিম উপগ্রহ স্মল এম ভরের কৃত্রিম উপগ্রহকে যদি ঘোরাতে হয়, এই যে ব্যাসার্ধ, সেক্ষেত্রে এই যে উপগ্রহের যে তোমার কক্ষপথ, সেই কক্ষপথের ব্যাসার্ধটা তাহলে কত হবে, এইটা আর, এইটুকু আর ওখান থেকে ভূপৃষ্ঠ থেকে আবার এইচ উচ্চতায় আছে, তাহলে আর প্লাস এইচ হচ্ছে আমার উচ্চতা, মানে ব্যাসার্ধ। ঠিক আছে, এই কক্ষপথের ব্যাসার্ধ, সেটাকে আমি স্মল আর ধরে নিচ্ছি, কারণ বারবার আর প্লাস এইচ লিখবো না আমি, কারণ অনেক দূর আমাকে টেনে নিয়ে যেতে হবে। স্মল আর ধরে নিয়েছি আমি পুরো ব্যাসার্ধটা, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কেন্দ্র থেকে একবারে কৃত্রিম উপগ্রহের দূরত্ব স্মল আর ধরে নিয়েছি, প্লাস আর প্লাস এইচ যেটাকে বলছি। তাহলে এর যে অভিকেন্দ্র বল সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, তোমরা খুব ভালো করে জানো যে এমভি স্কোয়ার বাই আর, তাহলে আর প্লাস এইচ, আমি আরকে রিপ্লেস করেছি, এমভি স্কোয়ার বাই আর। এই মহাকর্ষ, এই অভিকেন্দ্র বলকে ঘোরাচ্ছে। এখন এই অভিকেন্দ্র বলটা আসছে কোথা থেকে, না পৃথিবীর যে মহাকর্ষ বল সেটা,
তাহলে সেটা কি না GMM/r²। এই যে এই মহাকর্ষ বল পৃথিবীর সেই তাকে অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, তাহলে আমি দুটোকে ইকুয়াল করতেই পারি, সেই বেগে ঘুরবে। আচ্ছা, দুটোকে সমান করার পর আমি ওখান থেকে দেখো ভি বার করতে পারবো খুব সহজেই, কারণ স্মল এমস কেটে যাবে। ঠিক আছে, এই 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 মানে যে জিনিসটা ইকুয়েশনটা দেখাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ কৃত্রিম উপগ্রহের যে অভিকেন্দ্র বলটা সেই বলটা কিন্তু পুরোটাই আসছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল থেকে। তাই এদের দুজনকে কিন্তু এখানে সমান করার একটা ব্যাপার চলে আসছে, এবং অনেক অঙ্ক করতে গিয়েও তোমার কিন্তু এই জিনিসটা দেবে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো সেখানে আমি ভি এর মান বার করেছি √GM/r, GM/r+h, খুব ভালো কথা। আবার আমি ওই ক্যাপিটাল জিএমটাকে স্মল জি আর দিয়ে রিপ্লেস করতে পারি। আমি জানি যে স্মল GR² = ক্যাপিটাল জিএম, তাহলে GR দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে r √G/r+h। ঠিক আছে, এই r² বেরিয়ে চলে আসছে, অর্থাৎ বাইরে রুটের বাইরে বেরিয়ে চলে আসছে। সিম্পলি r+e স্মল আর লিখলে দাঁড়াচ্ছে এটা, অর্থাৎ ভি এর একটা ভ্যালু আমি এক্সপ্রেশন আমি এখানে পাচ্ছি। খুব মনে রাখার খুব প্রয়োজন কিছু নয়, আমি বলবো যে সব এগুলোকে ফর্মুলা হিসেবে মনে রাখতে যাবে না, ভুলে যাবে, কিন্তু দরকার নেই। তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এইটা, আমার লজিকটা মনে রাখবে যে আমি অভিকেন্দ্র বলকে মহাকর্ষ বলের সঙ্গে সমান করছি, তাতে আমি এই জায়গায় এসে পৌঁছাচ্ছি। হ্যাঁ, শুধু এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা একটু মনে রাখবে বারবার, কারণ এই জিনিসটা কিন্তু আমার বারে বারে দেবে কাজে লাগবে, এই ক্যাপিটাল জিএমটাকে স্মল GR² দিয়ে রিপ্লেস করাটা। ঠিক আছে, কারণ ক্যাপিটাল জি আমার কোনো কাজে লাগে না, আমার স্মল জিটা বেশি প্রয়োজন, তাই জন্য। আচ্ছা বেশ, তো সেটা গেল, অর্থাৎ আমি ভি এর একটা ভ্যালু পেয়েছি, ভি পেয়ে গেলাম, মানে এবারে পর্যায়কাল বার করতে চাইবো, টি পেয়ে যাবো। টি হচ্ছে 2πr/v, অর্থাৎ পরিধি বাই ভি। ঠিক আছে, তাহলে সেটাকেও যদি আমি করি, এই এক্সপ্লেন করার পর দেখবে তুমি যে আসছে সেটা হচ্ছে যে এইরকম একটা জিনিস আসছে। ঠিক আছে, 2πr এবার এই আরটাকে আমি স্কোয়ার করে রুটের ভিতর ভরে দিয়েছি, এখানে স্কোয়ার করে ভরে দিয়েছি। তুমি যেভাবে খুশি রাখতে পারো, কোনো অসুবিধা কিছু নাই। ঠিক আছে, তো এরকম করে রেখে দিয়েছি। বেশ, আবার r+h বসাতে পারি, ক্যাপিটাল আর প্লাস স্মল আরকে আমি ক্যাপিটাল r+h বসিয়েছি এখানে, খুব ভালো কথা। সেখান থেকে আমি r³ কমন নিয়ে নিয়েছি, 1+h/r এর হোল কিউব করেছি। হ্যাঁ, এটা করার পিছনে এটা অবশ্যই আমার কারণ আছে, দিয়ে এই r³ থেকে আমি r² বের করে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে বাইরে এসে সেটা এই নিচের r এর সঙ্গে কেটে গেছে, দিয়ে 2π শুধু বাইরে পড়ে আছে, √r/g প্লাস 1+h/r এর হোল কিউব। এখন এইটা আমরা করে থাকি এইভাবে লেখার কারণ তোমাদেরকে আগের দিনও আমি একটা বলেছিলাম এক জায়গায়, যে h/r এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা আদৌ বড় না ছোট আমাকে দেখতে হবে, কারণ স্যাটেলাইটটা কত উচ্চতায় আছে। পৃথিবীর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, সেটা হরে আছে, আমার নিচে আছে দেখতে পাচ্ছি স্মল h/r। তাহলে পৃথিবীর রেডিয়াসের তুলনায় আদৌ সেটা কতটা উঁচুতে আছে, আমাদের যে ধারণা, আমরা যতটা উঁচুতে উঠতে পারি বা উঠাতে পারি কোনো কিছুকে, সেটা তো আমাদের ধারণা যে সেটা 5 তলা 10 তলা 20 তলা বা 100 তলা বিল্ডিংও যদি ধরি, সেই রেডিয়াসটা কিন্তু অবশ্যই তোমার পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেকটাই ছোট। ঠিক আছে, তাই সেই রেডিয়াসটাকে আমরা খুব বেশি বড় কিছু ধরি না। তো এখানেও যদি সেরকম কিছু হয়, তাহলে আমাদেরকে সেটা ভাবতে হবে, অর্থাৎ আমার যে এটা। নেক্সট আমাকে যেটা দেখতে হবে যে আমার যদি খুব ছোট হয় আরের তুলনায়, তাহলে আমি কি করব? তাহলে আমি এই যে কোয়ান্টিটিটাকে আমি ইগনোর করব, সিম্পলি যে h/r এই কোয়ান্টিটিটাকে পুরোপুরি ইগনোর করব। যদি ইগনোর করি, তাহলে কি হবে জিনিসটা না, r+hটাকে r এর সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ দেখো, মোদ্দা কথা হচ্ছে যে h/r সমানটাকে 0ই ধরতে পারি আমি, 0.000 দিয়ে কিছু একটা হলো, সংখ্যা থাকলো, সেটাকে 0-র প্রায় কাছাকাছি, অর্থাৎ সিম্পলি 1 থাকলো ব্র্যাকেটের মধ্যে, যদি খুব ছোট হয় তবেই, কিন্তু হ্যাঁ সব ক্ষেত্রে নয়। তাহলে জিনিসটা কী দাঁড়ালো? তাহলে জিনিসটা দাঁড়ালো হচ্ছে v = √gr। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে সরি এই এক্সপ্রেশনে, এই ভি এর এক্সপ্রেশনে, এই যে ভি এর এক্সপ্রেশন এখানে যদি আমি ধরি, তাহলে এটাই দাঁড়ায় যে √gr। ঠিক আছে, আচ্ছা এই এবার টি এর যদি এক্সপ্রেশন বার করি এখান থেকে, তাহলে টি এর এক্সপ্রেশনে বুঝতে পারছো 2π √r/g হয়ে যাবে, এই পার্টটা 1 হয়ে যাবে। এই চেঞ্জটা আমি করতে পারি। এখন ভি এর যে এক্সপ্রেশনটা আমি পেলাম এখান থেকে, মানে আরটাকে স্মল আরকে যদি ক্যাপিটাল আর সঙ্গে সমান করে দিই, মানে এইচটাকে আমি নেগলেক্ট যদি করি, তাহলে দেখো আমি পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসটা। এখন এই যে বেগটা, সেটা কিন্তু মুক্তি বেগ আমি যে আগেটা পেয়েছি √2gr, আর এই যে বেগটা পাচ্ছি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, সেটা হচ্ছে √gr। অর্থাৎ তাহলে এটা খুব পরিষ্কার যে কৃত্রিম উপগ্রহের যে বেগ, সেই বেগটা কিন্তু এসকেপ ভেলোসিটির থেকে কিন্তু অবশ্যই কম হতে হবে, কারণ এসকেপ ভেলোসিটি থেকে অনেকটাই কম, দেখো √2 টাইমস কম।
কারণ সেটা যদি কৃত্রিম উপগ্রহ মানে এসকেপ ভেলোসিটি ছাড়িয়ে যায় তাহলে তো কৃত্রিম উপগ্রহ ছাড়িয়ে বেরিয়ে চলে যাবে, সে তো থাকবে না, তাই না? একে যে কৃত্রিম উপগ্রহের বেগটা কিন্তু কম হতে হবে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তাকে আমাকে ঘোরাতে হবে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে, তাহলে মহাকর্ষ বলের সঙ্গে তার অভিকেন্দ্র বলকে সমান করতে হবে, এমন অ্যাডজাস্টমেন্ট করেই আমাকে ছাড়তে হবে, ঠিক আছে? তোমরা অনেকেই দেখে থাকবে হয়তো, সেই একটা সিনেমা ছিল বোধহয় কি অক্ষয় কুমারের একটা সিনেমা, এরকম মঙ্গল গ্রহে ইয়ে পাঠানোকে কেন্দ্র করে, মিশন মঙ্গল সম্ভবত, হ্যাঁ মিশন মঙ্গল, ওইখানে এই জিনিসগুলো অনেকটা দেখাচ্ছিল, যদিও বাজে সিনেমা, একেবারেই লজিক্যাল সব জিনিসপত্র দেখিয়েছিল অনেক কিছু, কিন্তু জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করেছিল যে কীভাবে তারা পাঠাচ্ছে, অর্থাৎ কী এনার্জি দিয়ে তাকে পাঠাতে হবে, সে পাঠানোর পর তাকে কীভাবে এনার্জি সাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে সে কোথা থেকে এনার্জি পাবে, হ্যাঁ সেই সমস্ত জিনিসগুলো সেখানে বলেছিল। তো এই জিনিসগুলো অনেকটা সে সঙ্গে মিল পাবে আর কি। আচ্ছা, তাহলে আমার টাইম পিরিয়ড পেলাম, পর্যায়কাল পেলাম, ভি পেলাম। এইবার আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডের সঙ্গে পৃথিবীর ঘনত্বের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এটা অনেক সময় বার করতে দেয় বা জানতে চাইতে পারে 1 নম্বরের প্রশ্নতে, তো সেইটা আমরা এখানে বার করার চেষ্টা করেছি। তো বার করা কঠিন কিছু নয়, এখান থেকে স্মল জি ইকুয়াল টু GM/r² আমরা জানি, অনেকবার আগে বার করেছি। এম এর পরিবর্তে আমি 4/3 পাই আর কিউব ইন্টু রো করেছি, অর্থাৎ আয়তন ইন্টু ঘনত্ব করে দিয়েছি। তাহলে সেখান থেকে আর কিউব কেটে যাচ্ছে, জি ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 4/3 পাই আর ইন্টু রো, ঠিক আছে? এবার তাহলে এই যে ভ্যালুটাকে, এবার এটাকে যদি আমি r/g লিখি, কারণ r/gতে নিয়ে আসছি, কারণটা কি না, আমাকে এই যে টি এর যে এক্সপ্রেশন সেখানে আমার r/gটা আছে, তাই আমি এই r/g ফর্মে লেখার চেষ্টা করছি। তো r/g করলে 3/4 পাই জি রো, ঠিক আছে? অর্থাৎ এটাকে এবার এখানে বসিয়ে দেবো, সিম্পলি নিয়ে বসিয়ে দিয়েছি। তাতে আমি দেখছি বাকিগুলো যদি ধ্রুবক ধরি তাহলে টি ভ্যারিজেস 1/√ρ, অর্থাৎ রোয়ের সঙ্গে অর্থাৎ পৃথিবীর ঘনত্বের সঙ্গে কিন্তু পর্যায়কালের একটা সম্পর্ক আমি এখানে বার করতে পেরেছি। তবে বইয়েও আছে, আমি যার জন্য এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এমনিতে কৃত্রিম উপগ্রহের যে ব্যবহার, সেগুলো তো তোমরা খুব ভালো করেই জানো যে কৃত্রিম উপগ্রহ বিভিন্ন কাজে আমাদের লাগে। স্যাটেলাইটগুলো আমাদেরকে অনেক রকম ইনফরমেশান দেয়, তোমার বিশেষ করে ওয়েদার সংক্রান্ত বহু ইনফরমেশান আমরা ওখান থেকে পেয়ে থাকি। তো ব্যবহারগুলো একটু দেখে নেবে বইয়ে, এরকম অনেক কিছু ব্যবহার আছে, আসবে বলে মনে হয় না, তাও কখনো কখনো দিয়ে দেয়। 11-এর কোশ্চেনটা খুব সহজ হয়, বোর্ডের কোশ্চেনটা, তো মাঝে মাঝে দেয় এইসব প্রশ্নগুলো যাতে করে একটু ছেলেরা নম্বর পায়। তো এনিওয়ে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে জিও স্টেশনারি যে স্যাটেলাইট, সেইটা সম্পর্কে আছে। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, ভূসমলয় উপগ্রহ বলা হয় আমাদের বাংলাতে এটাকে, ঠিক আছে? জিও স্টেশনারি এর যে নেচার, সেই নেচারের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলে দিই। সংজ্ঞা তোমরা বইয়ে পেয়ে যাবে, সংজ্ঞাতে আমি যাচ্ছি না, কিন্তু বেসিক তার জিনিসগুলো অর্থাৎ যে ক্যারেক্টারিস্টিকগুলো এর রয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে এটা বিষুব তলে অবস্থান করবে, ঠিক আছে? এই যে বিষুব রেখা, তোমরা জানো, ভূগোলের পড়েছো তোমরা, আমার থেকে বেশি জানো হয়তো। এই বিষুব রেখার এই যে তল, সেই তলের উপর কিন্তু অবস্থান করবে এরা, ঠিক আছে? তো বিষুব রেখার তলের উপর অবস্থান করবে, এটা কিন্তু উপরে এই রকম জায়গায় কিন্তু ঘুরবে না, ওকে বিষুব রেখা বরাবর ঘুরবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এর যে পর্যায়কালটা, সেটা হচ্ছে পৃথিবীর যে আহ্নিক গতি তার সঙ্গে সমান হবে, অর্থাৎ পৃথিবী যে 24 ঘন্টায় যে নিজের অক্ষের চারিদিকে একবার ঘোরে, ওই পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘোরার সঙ্গে সঙ্গে এও কিন্তু 24 ঘন্টাতেই পৃথিবীকে এক পাক ঘুরে আসবে, ঠিক আছে? যার ফলে কি হবে না, পৃথিবী থেকে ওকে দেখে সর্বদা স্থির বলে মনে হবে, ঠিক আছে? বিষুব অঞ্চল থেকে যখন আমি ওকে দেখব, তখন দেখব যে হ্যাঁ, ও আমার সাথে সাথেই ঘুরছে, তার মানে হচ্ছে যে আমার মনে হবে যে ও বোধহয় থেমেই আছে। ঠিক যেমনটা তোমরা জানো যে দুটো ট্রেন যদি পাশাপাশি একই বেগ নিয়ে চলে, তাহলে মনে হয় যে দুটো ট্রেনই বোধহয় থেমে আছে, তো একই দিকে অবশ্যই। এটাও ঠিক তাই, একই দিকে একই বেগ নিয়ে ঘুরছে, ঠিক আছে? যার ফলে আমার মনে হবে যে ও বোধহয় থেমে আছে, জিও স্টেশনারি, ওই জন্যই বলছে, ঠিক আছে? থেমে থাকবে দেখে মনে হবে। এই ধরনের একটা উপগ্রহ, তো সেই উপগ্রহ নিয়ে আমাদের আলোচনা আছে, আমাদের জানতে হবে তার সম্পর্কে। তো সেটা আমি দেখিয়েছি, সিম্পলি অন্যান্য উপগ্রহের যে ফর্মুলা, সেই ফর্মুলাকে মেনেই চলবে, যে অপকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলকে আমি মহাকর্ষ বলের সঙ্গে সমান করব, এখানেও তাই করেছি। সেখান থেকে আমি ভি এর মান বের করেছি, ঠিক আছে? ভি বের করেছি, টিও বের করেছি আমি এখানে, অর্থাৎ পর্যায়কাল বের করেছি, যেমনটা আগেরটাতে করলাম, পর্যায়কাল বের করেছি। পর্যায়কাল বার করার পর ওই ক্যাপিটাল জি, যেটাকে আমি এই জি ক্যাপিটাল জি, এই জিনিসটাকে আমি স্মল জি দিয়ে রিপ্লেস করেছি, সেই কাজগুলো আমি করে ফেলেছি সব। তাতে আমি টি এর যা এক্সপ্রেশন পেয়েছি সব ঠিক আছে। এইবার আমাকে
দেখতে হবে যে আমি পৃথিবীর কেন্দ্র থেকে বা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ওকে আমি পাঠাবো, ঠিক আছে? তো অলরেডি আমি আগের এটাতে দেখতে পেয়েছি যে পর্যায়কাল বলো বা বেগ বলো এগুলোর সঙ্গে কিন্তু ওই স্যাটেলাইটের ভরের কোনো সম্পর্ক নাই। বারে তুমি দেখো এই যে ভি এর এক্সপ্রেশন দেখো, টি এর এক্সপ্রেশন দেখো, এখানে কিন্তু ভর ব্যাপারটা কিন্তু নেই যে স্যাটেলাইটের ভর কত হবে, সেই জিনিসটা কিন্তু একবারই নেই। হ্যাঁ, পৃথিবীর ভরের একটা ব্যাপার অবশ্যই আছে, কারণ পৃথিবীর জি ঢুকে আছে কিন্তু এখানে, ঠিক আছে? কাজেই পৃথিবীর জি এর ব্যাপারটা আছে, কিন্তু এই স্যাটেলাইটের ভর কত হবে তার কিন্তু কোনো উল্লেখ এদের মধ্যে কিন্তু নেই, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমাকে তাহলে এই যে টি এর যে এক্সপ্রেশন পেলাম, এই টি এর এক্সপ্রেশনে আমি আরটাকে বার করলাম, স্মল আর, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, তাতে আমি এই জিনিসটা আমি পেলাম। এখন টি আমার জানা 24 ঘন্টা, ঠিক আছে? সেটাকে আমি সেকেন্ডে করে নিয়েছি 24 × 60 × 60 হয়েছে। আচ্ছা, জি আমি জানি, আর আমি জানি, ক্যাপিটাল আর আমি জানি 6400 কিলোমিটার। এগুলোকে বসানোর পর আমি দেখতে পাচ্ছি যে ওর একটা এক্সপ্রেশন এসে, তোমাদের বই থেকে আমি এগুলো লিখেছি, আমি আর হিসাব নিকেশ অত করিনি, মোটামুটি 42,340 কিলোমিটার মতো আসছে, ঠিক আছে? তোমাদের এই যেটা ইয়ের বই, কী বলো এটাকে, ছায়া প্রকাশনীর যে বইটা, সেই বইটা থেকে আমি এই ডেটাগুলো নিয়েছি। তাহলে এই উচ্চতা, এই কেন্দ্র থেকে এই দূরত্ব তাকে রাখতে হবে। ভূপৃষ্ঠ থেকে যদি মানতে যায় তাহলে আমাকে 6400 বাদ দিতে হবে, অর্থাৎ রেডিয়াসটা বাদ দিতে হবে। তো রেডিয়াসটা বাদ দিয়ে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 3600 কিলোমিটার, 36,000 কিলোমিটার দূরত্বে আমার ওই জিওস্টেশনারি যে স্যাটেলাইট সেটাকে রাখতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার উপগ্রহ একটা বেগটাও বার করতে পারি আমি, তাহলে ওখান থেকে বেগটা যে বার করে গিয়ে দেখতে পাচ্ছি যে সেটা 3.079 কিলোমিটার, অর্থাৎ ভি এর এক্সপ্রেশন আমি যদি বসিয়ে দিই, টি জানি, ভি এর এক্সপ্রেশন যদি বসিয়ে দিই, তাহলে আমার যেটা বেরোচ্ছে সেটা কিন্তু দেখছি যে এসকেপ ভেলোসিটির থেকে অনেকটাই কম। এসকেপ ভেলোসিটি 11.2, সেখানে এটা 3.07, ঠিক আছে? বেশ, তাহলে জিওস্টেশনারি খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ভালো করে পড়বে, তার ব্যবহার, তার যে সুবিধা অসুবিধা সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? বেশ, স্যাটেলাইট থেকে অনেক অঙ্ক হয়, যেগুলো তোমাদের বইয়ে প্রবলেমগুলো আছে, তোমরা একটু দেখবে বইয়ের প্রবলেমগুলো। খুব কঠিন কিছু প্রবলেম হয় না, তবে প্রবলেম কিন্তু আসে ওখান থেকে, ঠিক আছে? জিও স্টেশনারি স্যাটেলাইট থেকেও প্রবলেম কিন্তু আসে। আরও 2-1 রকমের স্যাটেলাইট সম্পর্কে আছে, সেগুলো একটু জাস্ট জেনে রাখবে, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা কিছু নাই, একটু বইয়ে দেখবে বেশ কিছু থাকতে পারে, সব বইয়ে অল্প স্বল্প আছে। নেক্সট আমাদের টপিক হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি এবং গতিশক্তি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এবং তোমার কাইনেটিক এনার্জি। এখন অলরেডি আমরা দেখো জেনেছি যে একটা স্থিতিশক্তি কীরকম হয় বা গতিশক্তি কীরকম হয়। আমি প্রথম দিকে যখন আমি পড়াচ্ছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, অর্থাৎ বলেছিলাম যে এই পোটেনশিয়াল বা এই ফিল্ডের মধ্যে যদি একক ভরের কোনো বস্তুকে যদি রাখা হয়, তাহলে তার যে স্থিতিশক্তি সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সত্যি কথা বলতে গেলে প্রথম দিকের চ্যাপ্টারগুলো দেখবে, সেখানে দেখো আমি ওই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে আমি স্মল এম দিয়ে, অর্থাৎ এম ভরের একটা বস্তুর যদি স্থিতিশক্তি মাপতে চাই, তাহলে জাস্ট স্মল এম দিয়ে গুণ করে দিয়েছিলাম ওই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে, তাতেই কিন্তু আমি এই মানে মহাকর্ষীয় বিভবটাকে, তাই দেখো আমি স্থিতিশক্তিটা পেয়ে গেছিলাম, আমি লিখেও ছিলাম বোধহয়। তো এখানে আমরা কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি বার করব এবং গতিশক্তি বার করব। প্রথমত আমরা একইভাবে মহাকর্ষ বলকে আমি তোমার অভিকেন্দ্র বলের সঙ্গে সমান করেছি, সেখান থেকে আমি ভি এর এক্সপ্রেশন ভি স্কোয়ার পেয়েছি, আমার ভি স্কোয়ারই দরকার, আমার কারণ গতিশক্তি দরকার। সো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ GMM/2R, ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে হচ্ছে আমার গতিশক্তি, আমি ঝট করে পেয়ে গেলাম খুব সহজেই যদি এখান থেকে বসিয়ে দিই, GMM/2R, এই হচ্ছে আমার গতিশক্তির এক্সপ্রেশন। এখন পৃথিবীর কেন্দ্রে থেকে স্মল আর দূরত্বে যে স্থিতিশক্তির যে এক্সপ্রেশন, অর্থাৎ যে কার্যের যে রাশিমালা আমি অলরেডি বের করেছিলাম, সেই রাশিমালাটা ছিল কি GMM/r, ঠিক আছে? মাইনাস সাইন আসবে। দেখো তোমরা যদি প্রথম দিনের ওই মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষ ক্ষেত্র ওই জায়গাটা যদি একটু ভালো করে একদিন লক্ষ্য করো ঘুরিয়ে, তাহলেই দেখতে পাবে যে সেখানে আমি স্থিতিশক্তি বের করেছিলাম স্মল আর দূরত্বে, স্মল এম ভরের পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে, বা ওখানে বোধহয় এক্স দূরত্ব ধরেছিলাম সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, এক্স দূরত্বে স্মল এম ভরের বস্তুর স্থিতিশক্তি কত হবে, সেখানে আমি
এই মাইনাস টার্মটা এসেছিলো। মাইনাস টার্মটা আসার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলেছিলাম যে মাইনাস টার্মটা তখনই আসে যখন আমরা একটা আকর্ষণী ক্ষেত্রের মধ্যে অবস্থান করি, তখনই মাইনাস টার্মটা আসে, স্থিতিশক্তি মাইনাস হয়। ঠিক আছে, স্থিতিশক্তি নেগেটিভ মানেই ওই ফিল্ডটা হচ্ছে অ্যাট্রাকটিভ একটা ফিল্ড, এটাই আমাকে সে সিগনিফিক্যান্স তার। এটা তোমরা এটা দেখে থাকবে যে একটা বস্তুকে ধরো এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুললে তোমরা যে খুব ভালো করেই জানো যে কত গতিশক্তি সে অর্জন করলো, এই স্থিতিশক্তি অর্জন করলো mgh। এবার এই mgh শক্তি নিয়ে যখন আমি তাকে ছাড়বো, উপর থেকে ফেলবো, সেই mgh শক্তি নিয়ে যখন সে নিচের দিকে নামতে থাকবে, তখন তো সে কী করবে, সে তো অ্যাকচুয়ালি ওর টানে নামছে, পৃথিবীর টানে সে নেমে আসছে নিচের দিকে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমি শক্তি, সে তো লস করছে না, সে তো বলের দ্বারা কাজ হচ্ছে তখন, তাই তখন আর কিন্তু সেটাকে আমি নেগেটিভ হিসাবে ধরবো। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে বলের দ্বারা কাজ হচ্ছে, বলের বিরুদ্ধে যখন সে কাজ করেছে তখন আমি সেটাকে পজিটিভ ধরছি, অর্থাৎ আমার শক্তি ক্ষয় হয়েছে। ঠিক আছে, তাই আমি পজিটিভ ধরছি। যে শক্তি আমি খরচা করেছি সেই শক্তিটা কিন্তু ওই বস্তুর মধ্যেই সঞ্চিত থাকছে, তাই স্মৃতিশক্তি। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওই শক্তিটাকে ব্যয় করে সে আবার কিন্তু নিচের দিকে নেমে আসছে। তো তাহলে সেখান থেকে স্থিতিশক্তির এক্সপ্রেশন আমি পেয়েছি, এইটা নিচে এক্স দিয়ে বলেছিলাম, এটা স্মল আর দিয়ে বলছি, তাহলে মাইনাস gmm/r। তাহলে দেখো গতিশক্তি আর স্থিতিশক্তির তফাৎটা বুঝো এবার। এটা বাই 2 ফ্যাক্টর থাকছে একটা শুধুমাত্র। যদি মানটাকে ধরি, মাইনাস প্লাসটাকে বাদ দিই, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। যদি মাইনাসটাকে ধরি, প্লাস মাইনাসটাকে যদি বাদ দিই, তাহলে মানের দিক থেকে স্থিতিশক্তি কিন্তু গতিশক্তির ডবল। ঠিক, গতিশক্তির ডবল। কিন্তু আমার এখানে দরকার হচ্ছে মোট এনার্জি। স্থিতিশক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। তোমরা বহুবার পড়েছো এই জিনিস, যে একটা ঢিলকে উপর থেকে ছেড়ে দিলাম, পাঁচতলা থেকে যখন ফেলে দিলাম নিচের দিকে, মাঝামাঝি কোনো এক জায়গায় যদি আমি ভাবতে চাই, তাহলে দেখবো সেখানে গতিশক্তিও আছে, স্থিতিশক্তিও আছে, দুই শক্তিও আছে। হ্যাঁ, টোটাল এনার্জিটা হয়তো ধ্রুবক, কিন্তু দুটো শক্তি কিন্তু আছে। তো এখানেও ঠিক তাই, আমার যে মোট শক্তি সেটা হচ্ছে দেখো মাইনাস gmm/r স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এটা টোটাল এনার্জি হচ্ছে মাইনাস gmm/2r। অর্থাৎ তাহলে দেখো টোটাল এনার্জিটাও কিন্তু মাইনাস। ঠিক আছে, এখন তাহলে কৃত্রিম উপগ্রহের টোটাল এনার্জি মাইনাস, পরিষ্কার কথা আমার কাছে এটা। তাহলে স্থিতিশক্তি গতিশক্তি মিলিয়ে সব টোটাল এনার্জি হচ্ছে তার নেগেটিভ। অ্যাট্রাকটিভ ফিল্ডে আছে, খুব ভালো কথা, নেগেটিভ থাকতেই পারে। কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ যখন ঘুরছে চারিদিকে, তুমি জানো যে তাকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, ঝড় ঝাপটা, নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এখন এই সমস্ত বাধার ফলে কি হয় না, তার কিন্তু এনার্জিটা লস করে, অর্থাৎ এনার্জিটা কমে আসে। এনার্জিটা কমা মানেটা কি? এনার্জি কমা মানে আমরা জানি যে তার মানটা কমবে। ঠিক আছে, সে এনার্জি লস করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নেগেটিভ সাইন আছে। দেখো টোটাল এনার্জিটা মাইনাস, তাহলে এইটা যদি কমে, এই এনার্জিটা কমা মানেটা কি, মাইনাসে আছি, সেটা যদি আবার কমে, তার মানেটা এটাই যে এই যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে, তাই তো? এই কোয়ান্টিটিটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে। দেখো -8, আমি যেটা সোজা কথা তোমরা আসলে বুঝতে পারছো, তাও বলে রাখি অনেকে যদি না বুঝতে পারে। -8 থেকে যদি আরও কমাতে চাই, তাহলে কী হয়, -10 হয়ে যাবে। তাহলে কি 8-এর থেকে তো 10 বড়ো ভ্যালুটা, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে গেল আমার। কিন্তু হ্যাঁ, যেহেতু মাইনাস আগে আছে বলে আমি দেখছি যে সেটা আরও কমে গেল। তো এখানেও তাই ঠিক, যে যেহেতু মাইনাস আছে, অর্থাৎ gmm/2r এই কোয়ান্টিটিটা কিন্তু যদি বাড়ে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু টোটাল এনার্জি লস হচ্ছে আমার। ঠিক আছে, আরও কমছে কিন্তু। তাহলে এই যে এই কোয়ান্টিটিটা যদি বেড়ে যায়, gmm/2r এই কোয়ান্টিটিটা বাড়া মানে অ্যাকচুয়ালি তাহলে হরটা কমছে, হরে আর আছে, তাহলে হর কমছে। তাহলে দেখো এই মোট এনার্জি যদি কমে, সিম্পলি মাইনাস এনার্জি সেটা যদি কমে, তাহলে gmm/2r এই কোয়ান্টিটিটা বাড়বে। এই কোয়ান্টিটিটা বাড়া মানে হচ্ছে যে /2r এই যে ফ্যাক্টরটা হরে আছে, সে তাহলে কমে আসবে। হর কমলেই আমরা জানি যে একটা ভগ্নাংশের মান বাড়ে। তাহলে gmm/2r এর ভ্যালু যদি বাড়ে, তাহলে -2rটা তাহলে হচ্ছে কী হচ্ছে, ছোটো হচ্ছে। অর্থাৎ আর ছোটো হচ্ছে, সোজা কথায় 2 তো আর ছোটো হতে পারে না, আর ছোটো হচ্ছে। আর ছোটো হওয়া মানে কি, আমার কৃত্রিম উপগ্রহের যে কক্ষপথ, সেই কক্ষপথের ব্যাসার্ধ তার মানে ধীরে ধীরে ছোট হচ্ছে। অর্থাৎ আমার যদি এই অনন্তকাল ধরে সে যদি ওই এনার্জি লস করতে করতে থাকে, তাহলে কি হবে, তার ব্যাসার্ধ ছোট হতে 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 এক সময় এসে পৃথিবীর ঘাড়ে গিয়ে পড়বে। সিম্পল। আচ্ছা, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমার তো এই ব্যাসার্ধ ছোটো হলে তো চলবে না, আমাকে তাহলে বাইরে থেকে এনার্জি দিতে হবে ওই ব্যাসার্ধটা যাতে মেনটেন করে,
যেন ছোট না হয়ে যায়, তাই যে এনার্জিটা সে লস করছে সেই এনার্জিটা আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে। এটাও সেই অক্ষয় কুমারের ওই সিনেমাতে দেখিয়েছিল, তোমরা মিশন মঙ্গল যদি দেখে থাকো দেখে থাকবে যে এখান থেকে কেউ গিয়ে গিয়ে এনার্জি তাকে দিয়ে আসবে না কিন্তু, তাই তো? তাই জন্য কী করছিল, একটা সোলার প্যানেল লাগিয়েছিল ওখানে, অর্থাৎ সে ওই সূর্য থেকে ওই রিকোয়ার্ড এনার্জিটা সে নিয়ে নেবে, যখন যে যে পরিমাণ এনার্জি তার হ্রাস হচ্ছে সেটা কিন্তু সে ওখান থেকে পেয়ে যাবে, এখান থেকে গিয়ে গিয়ে কেউ দিয়ে আসবে না, যার ফলে কী হবে না, সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধেই কিন্তু ঘুরবে, তো ব্যাসার্ধটা ধীরে ধীরে ছোটো হবে না কখনোই, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা অকেজো হয়ে যায় তখন হবে, অসুবিধা কী আছে। বেশ, নেক্সট হচ্ছে যে আমার লাস্ট টপিক হচ্ছে যে কৃত্রিম উপগ্রহে কোনো বস্তু ভারহীন হয় কেন। দেখো সিম্পল জিনিস, খুব বেশি কিছু নয়, তোমরা ছোটোর থেকে পড়ে আসছে কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ওজন শূন্য হয়, কেন হয় সেটা এখানে পড়তে হবে। তো সিম্পলি কৃত্রিম উপগ্রহের উপর একটা ধরো মহাকাশচারী সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে সেখানকার যে অভিকর্ষজ ত্বরণ সেটা তো ভূপৃষ্ঠের মতো হবে না, আমি তাই জন্য জি ড্যাশ ধরেছি, ঠিক আছে, জি ড্যাশ ধরেছি সেই অভিকর্ষ ত্বরণটাকে, তাহলে এম জি ড্যাশ হচ্ছে তার উপর আকর্ষণ বল সেই সময় পৃথিবীর। আচ্ছা, এবার সে দাঁড়িয়ে আছে একটা একটা প্লেনের ওপর, কৃত্রিম উপগ্রহের ওপর দাঁড়িয়ে আছে, তাহলে সেই যে তলের ওপর সে দাঁড়িয়ে আছে সেই তলে একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে, সেটা তাহলে ঊর্ধ্বমুখী হবে, তাহলে সেই লম্ব প্রতিক্রিয়াটা বাদ যাবে, এটাকে এম ধরেছি, ঠিক আছে, তাহলে এম জি ড্যাশ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, আর এনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া যেটা বাইরের দিকে কাজ করবে, ঠিক আছে। এই যে লব্ধিটা, এদের যে লব্ধি সেইটা কী হবে না, অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হবে, পৃথিবীর যে অভিকেন্দ্র বল হচ্ছে। মাথায় রাখা থাকে এই স্মল এমটা কিন্তু হচ্ছে ওই ব্যক্তির মানে মহাকাশচারীর ভর কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমি এখানে হয়তো আগেরটাতে আমি কৃত্রিম উপগ্রহের ভরটাকে স্মল এম ধরেছিলাম, এখানে কিন্তু ওই মহাকাশচারীর ভরটাকে ধরছি, কারণ ওর বেগও ভি, মহাকাশযান যে বেগে ঘুরছে সেই বেগে ও ঘুরছে। এবার কৃত্রিম উপগ্রহের ভরটাকে যদি আমি ক্যাপিটাল এম ড্যাশ ধরি, তাহলে সেখানে কৃত্রিম উপগ্রহ তো শূন্যে ভাসছে, তার তো আর লম্ব প্রতিক্রিয়ার ব্যাপার নেই, কাজেই তার ক্ষেত্রে কী হবে, এম ড্যাশ জি ড্যাশ ইকুয়াল টু এম ড্যাশ ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ তার ওপর যে পৃথিবীর যে আকর্ষণ বল এম ড্যাশ জি ড্যাশ সেটাই অভিকেন্দ্র বলের সঙ্গে সমান। কিন্তু এই ব্যক্তি যেহেতু ওখানে দাঁড়িয়ে আছে তাই ওই তল কিন্তু একটা লম্ব প্রতিক্রিয়া ওকে দেবে, তাই জন্য লম্ব প্রতিক্রিয়াটা ওর ক্ষেত্রে বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে জি ড্যাশের মানটাই বের করছি ভি স্কোয়ার বাই আর, এই জি ড্যাশের মানটা নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি, বা সিম্পলি আমি বলি এই জি ড্যাশের মানটা ভি স্কোয়ার বাই আর এর মানটা নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি, যেটা খুশি করতে পারি, কোনো অসুবিধা নেই, দুটোতেই হবে। সো ভি স্কোয়ার বাই আর এর মানটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তো এম জি ড্যাশ করে দিলাম, তাহলে দেখো এম জি ড্যাশ মাইনাস এন ইকুয়াল টু এম জি ড্যাশ হয়ে গেল, অর্থাৎ এম জি ড্যাশ কেটে গেল, অর্থাৎ এন হচ্ছে শূন্য, তাহলে লম্ব প্রতিক্রিয়া শূন্য করে দিলাম, লম্ব প্রতিক্রিয়া শূন্য হয়ে গেল মানেই তার ওজনও শূন্য, কোনো ওজনও থাকবে না। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে আমি কিন্তু এটা বলতে পারবো না যে কৃত্রিম উপগ্রহে অবস্থানকারী যে ব্যক্তি সেই ব্যক্তির ওপর পৃথিবীর কোনো আকর্ষণ বল নেই, এটা কিন্তু বলতে পারবো না, পৃথিবী কিন্তু তাকে টানছে, অবশ্যই তার উপর আকর্ষণ বল প্রয়োগ করছে, কিন্তু তা সত্ত্বেও সে ভারহীন হয়ে যাচ্ছে, তার শূন্য ওজন শূন্য হয়ে যাচ্ছে। যখন একটা মহাকাশযান উপরে উঠতে শুরু করে তখন কিন্তু ওই ব্যক্তি কিন্তু নিজেকে খুব মানে তার ওজনটাকে খুব বেশি মনে হয় কিন্তু, হ্যাঁ, ওর ভেতরে থাকা ব্যক্তিগুলো, যেরকম আমাদের লিফটে মনে হয়, আমরা যখন লিফটে করে উপরে উঠি তখন আমাদের লিফটে আমার ওজনটা বেশি, আর যখন লিফটে করে নামি তখন মনে হয় আমার ওজন কমে যাচ্ছে। কিন্তু ওজন শূন্য হয় কখন, তোমার নিশ্চয়ই নিউটনের চ্যাপ্টারে পড়ে নিয়েছো অলরেডি। তো এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল নেই বলে ওজন শূন্য হচ্ছে না, কিন্তু আকর্ষণ বল আছে, কিন্তু এই লম্ব প্রতিক্রিয়াটা কিন্তু সেক্ষেত্রে আমার জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, সব মিলে। সো এইটাই আমার আছে এই চ্যাপ্টারে এই অবধি, থিওরি পোর্শন বলতে এটাই, যেটুকু আছে সেটা হচ্ছে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমরা একটু দেখো, প্রবলেমগুলো আমি করাবো তোমাদেরকে। আমি একটা এরপরে একটা নেক্সট চ্যাপ্টার শুরু করব, আসলে পুজোর অবধি আমি ক্লাসগুলো নেব তোমাদের, পুজোর পর আমি কিন্তু একটু থাকবো না, একটু বাইরে যাব, সেখানে গিয়ে আমার ক্লাস নেওয়ার পক্ষে সম্ভব না, আবার কিন্তু আমি কালী পুজোর পর নেব ক্লাস, কারণ ওখানে ওয়াইফাই নেই, ওয়াইফাই না থাকলে আমি তোমাদের ক্লাসগুলো পাঠাতে পারবো না, ঠিক আছে। তো তখন না হয় আমি প্রবলেমগুলো একটু ধরবো, সেখানে ওই কাগজে কলমে প্রবলেমগুলো পাঠিয়ে দেবো, তোমরা করে আমাকে পাঠাবে বা আমি অ্যান্সার করে পাঠাবো, এরকম করে করব, সেই সময় একটু প্রবলেমগুলো জোর দেবো আমি, ওই জন্য আমি এখন প্রবলেমটা দিচ্ছি না, আমি থিওরিটা একটু পড়িয়ে নিচ্ছি টানা, ঠিক আছে। তোমরা বইয়ের পড়ে দেওয়া প্রবলেমগুলো একটু দেখো, আর যারা একটু বেশি উৎসাহী, আমি বারে বারে বলছি কিন্তু ক্লাস 11-12 যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে যে তারা এই প্রবলেম যত বেশি করতে পারবে, অর্থাৎ অনুশীলনী খুলে
আননোন যে প্রবলেমগুলো সেগুলো যত বেশি যে করবে সেই কিন্তু তত বেশি লাভবান হবে এবং তার কিন্তু কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। আমি 1000 বুঝিয়ে দিই আর আমি 1000টা অঙ্ক করে দিই, সেই 1000টা অঙ্ক তোমরা মুখস্থ করে যাও, এই জ্ঞানের কিন্তু কোনো লাভ নেই। যতক্ষণ না নিজের থেকে অঙ্ক করতে পারছো, প্রবলেম, অজানা অঙ্ক, অচেনা অঙ্ক নিজের চেষ্টা করে, হ্যাঁ বই দেখো না, বইয়ের থিওরিগুলো দেখো, বইয়ের করে দেওয়া অঙ্কগুলো দেখো, ওটা দেখে ওটা করার চেষ্টা করো। কিন্তু ওই বইয়ের অঙ্কগুলো শুধু মুখস্থ করো বা আমি যে কটা অঙ্ক করে দিলাম সেটা মুখস্থ করে নিলাম, সেটাতে কিন্তু হবে না। ওইটাকে তুমি হেল্প লাগিয়ে কাজে লাগাও। যেরকম তোমরা উপপাদ্য পড়ো, উপপাদ্যর জ্ঞানটাকে কাজে লাগিয়ে তোমরা এক্সট্রাগুলো করতে, এখানেও কিন্তু ঠিক তাই। তোমাকে অনুশীলনটা কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। যে যত অনুশীলন নিজে নিজে করতে পারবে বই খুলে খুলে, সে কিন্তু তত ভালো করতে পারবে স্কোর। ঠিক আছে? তো সেটাই তোমরা করতে থাকো, আমি তারপরে প্রবলেমগুলো ধরবো। ঠিক আছে? তাতে আমার সুবিধা হবে, কারণ অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আসে না সেগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, মিশিয়ে দিয়েছে। হয়তো শুধু মহাকর্ষ থেকে প্রবলেম করাবো, মহাকর্ষের সঙ্গে হয়তো একটু অন্য কিছু লাগিয়ে দিয়েছে, যার ফলে আমি একটু এগিয়ে নিচ্ছি, দিয়ে প্রবলেমগুলো শুরু করবো। তোমরা ততক্ষণ প্রবলেমগুলো দেখো, আর আমি মাঝে মাঝে প্রবলেম পেলে তোমাদেরকে দেবো, আমি ভালো ভালো প্রবলেমগুলো পেলে। ব্যাস, থ্যাংক ইউ।